আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আল্লাহ পাক অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ এবং ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আমরা তো আসলে কালকে যেটা সারা দেশবাসী এবং সারা দুনিয়ার মানুষ যেটা দেখতে পারলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার মতো একটা বিষয় আল্লাহ তাআলা দেখাইছেন। সেটা হলো যে আপনাদের 23 জনের জামিন হয়েছে, বাকি আরো 6 জন বাকি আছে। তো ওই 6 জন মুরব্বির জামিন না হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, আর তাদের জামিনের কি কতটুকু কি প্রসেসিং চলতেছে সেটা একটু খোলাসা করলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের বড় আল্লাহ তাআলা যেটা করে সেটা বান্দার মঙ্গলের জন্য, ভালোর জন্যই করে। খুব কষ্ট লাগে যে আমাদের বড়রা তাদের নামে মিথ্যা মামলা, আমাদের সাথী নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেই ব্যাপারে আমাদের সাথীর টঙ্গীর ময়দানে শহীদ হইল, আর সেই মামলার আসামি আমাদের বড়দেরকে করা হইল, আমাদের ওলামায়ে কেরামদেরকে করা হলো, আমাদের একেলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা সারা জিন্দেগি তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত, তাদের জীবনের আরামায়েশ বলতে তারা আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কষ্ট আর মুজাহাদাকেই তারা আরামায়েশ মনে করে। যারা দুনিয়া বিলাইনে অনেক বিলাসী জিন্দেগি কাটাইতে পারত, কিন্তু আল্লাহ রাসূলের এবং উম্মতের মাহাব্বাতে তারা তাদের সেই আরামায়েশ বিলাসী জিন্দেগিকে ত্যাগ করে দিনের মেহনতকে নিয়ে অসুস্থ অবস্থায় সারা দুনিয়াতে সফর করে উম্মতের নাজাত, উম্মতের হেদায়েতের জন্য, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত রেখে গেছে, এই মেহনতের উপর সারা দুনিয়ার সমস্ত উম্মতকে কিভাবে উঠানো যায়, এই বিষয় নিয়ে সারা জিন্দেগি তারা মেহনত করে। এখন জীবনের একবারে শেষ প্রান্তে এসে তাদেরকে মিথ্যা এবং আপনার পরিকল্পিতভাবে চক্রান্ত করে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, এবং তাদের ইজ্জত হানি করার জন্য বিভিন্ন মিডিয়াতে তারা ব্যাপকভাবে টাকা পয়সা, আমাদের কাছে তথ্য আছে, টাকা পয়সা খরচা করে তারা বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। এবং তাদের ভিতরে এটা, আমি যদি আল্লাহ এক, এই বিশ্বাস আমাদের সবার আছে। আমরা হয়তো বা মাদ্রাসা লাইনে লেখাপড়া করি নাই, কিন্তু যতটুক দিনের মেহনতের দ্বারা দিনের বুঝ আসছে, এতটুকু কথা জানি যে মিথ্যা বলা কত বড় গুনাহ। আমরা কিভাবে সত্য প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে মিথ্যা বলতে পারি না। তাদের পক্ষ থেকে একজন সিনিয়র তাদের নেতা আমাকে ফোন দিয়েছে মামলা হওয়ার পরে। যেদিন মামলা হলো 19 তারিখ, আমরা ওয়াসিক ভাইয়ের বাসায় সংবাদ সম্মেলন শেষ করে, আমি একটু বিস্তারিত কথা বলছি, আপনি যে উদাহরণ, আপনি যে প্রশ্ন করছেন ওই প্রসঙ্গে আসার জন্য একটু পিছনের দিকে যাচ্ছি। শুনতে পাচ্ছেন কিনা মিজান ভাই? হ্যালো হ্যালো জি জি সাইম ভাই, আমি শুনতে পাচ্ছি। জি জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। জি জি কথা বলতেছিলাম যে 19 তারিখ আমরা সংবাদ সম্মেলন হলো মিরপুরে। ওই সংবাদ সম্মেলনের পরে মুয়াজ বিন নূর তাকে আমরা পাঠিয়ে দিলাম, এবং সে তার আগের দিন 18 তারিখ রাত্রে যে তার মাদ্রাসায় হামলা হয়, হামলা হওয়ার পরে সে সারাদিনই ওইটার ব্যাপারে মামলা করার জন্য উত্তরা থানায় কয়েকবার গিয়েছে, এবং তারা বলছে যে বিকেলে আসেন, বিকেলে আমরা মামলা নেব। পরে সংবাদ সম্মেলন করে বিকেলে আবার উত্তরা থানায় গিয়েছে, তখনও মামলা গ্রহণ করে নাই। আমাদের সাথে একটা গোজামুড়ি করতেছিল। এবং আমি আরেকটু আপনাদের অবগত জন্য জানাই, 18 তারিখ যখন ঘটনা, 17 তারিখ রাত ঘটনা ঘটলো, এবং 18 তারিখ যখন আমরা মামলা করার জন্য গেলাম, আমাদের ভাই বেলাল উদ্দিনের পরিবার তো পুরা তৈয়ার, তার ছেলে মৌলানা জুনায়েদ এখন সে সময় লাগাইতেছে, এবং সে সমস্ত টেলিভিশনের সামনে জানিয়েছে যে তার আব্বা নিজামুদ্দিন মৌলানা সাদ সাহেবের অনুসারী, তাকে আমির মানে চলে, এবং সেও মৌলানা সাদ সাহেবকে আমির মানে এখন আল্লাহ পাকের রাস্তায় সফর চলতেছে নিজামুদ্দিনের জামাতের সাথে। উনি বলার পরে আমরা ফরিদপুর, উনি লাশ নিয়ে ফরিদপুরে গিয়েছে। এখানেও একটা পরিকল্পনা ছিল তাদের, কারণ আমরা চেয়েছিলাম মাঠে টঙ্গীর ময়দানে তার লাশ নিয়ে আসতে, কিন্তু প্রশাসন মানে সিকিউরিটি দিয়ে তাদের আমাদের কোনো কথা শুনিনি। প্রশাসন লাশ নিয়ে ফরিদপুর চলে গেছে, তাদেরকে গাড়িতে করে নিয়ে গেছে। আর জুবাইরপন্থীদের লাশ কাক্কের মসজিদে নিয়ে আসছে, মানে এখানে লাশের রাজনীতি করছে পরিকল্পিতভাবে তারা।
আল্লাহ হেফাজত করুক, লাশে রাজনীতি করে তারা পরিকল্পিতভাবে আমাদের লাশকে টঙ্গীর ময়দানে আসতে দেয় নাই বা ঢাকার ভিতরে রাখতে দেয় নাই। তারা চিন্তা করছে আমাদের বড় মজমা হয়তো বা লাশ নিয়ে আমরা কিছু করবো, এরকম তাদের একটা নোংরা ধারণা ছিল। আমাদের ভাইয়ের আমরা জানাজা করতে পারিনি, লাশ প্রশাসন নিয়ে গেছে, তারা গাড়িতে করে নিয়ে গেছে ফরিদপুরে, সাথে তার ফ্যামিলির লোকজনকে নিয়ে গেছে। আমাদের সাথীরা ছিল, তাদেরকে নেয় নাই, শুধু ফ্যামিলির লোক নিয়ে গেছে। আর তাদের লাশকে কাকরাইল মসজিদে নিয়ে এসে তারা জানাজা করছে হেফাজতের লোকজন সহ। পরবর্তীতে জুনায়েদ যেহেতু মাওলানা জুনায়েদ যেহেতু ফরিদপুর চলে যায়, সে তো ওই দিনকে রাত্রে আমরা মামলা করার জন্য যাওয়ার পরে প্রশাসনের লোক বলছে যে তার ছেলে আসুক, ছেলেকে নিয়ে আসেন বা তার রক্তের সম্পর্কের কোনো আত্মীয়কে নিয়ে আসেন, তারা মামলা করুক। তারা মামলা করলে এটা গ্রহণযোগ্য হবে, ভালোভাবে বুঝাইছে আমাদেরকে। আমরা বললাম যে ঠিক আছে, যৌক্তিক কথা, ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে আসি। মামলা সব ড্রপ নিয়ে গেছি। পরে আমরা শুনি যে 19 তারিখ সংবাদ সম্মেলন শেষ করে আমরা যখন ওয়াসিফের বাসায় চলে গেছি, মওয়াজ ভাই চলে গেছে উত্তরা, আর আমরা সবাই গেছি আমরা ওয়াসিফের বাসায়। ওখানে বসে আমরা সংবাদ সম্মেলনের শেষের পরে ওই মামলার ব্যাপারে আমাদের একটা জামাত আবার যাবে, সে ওখানে ওয়াসিফের বাসায় সবাই আমরা কয়েকজন গেছি। যার পর ওখান থেকে নামাজ শেষ করে আমরা যখন আসবো, বাসার দিকে আসতে আসি, তখন শুনি যে ওরা 29 জনের নামে মামলা করছে। রাস্তায় বেশি আমরা শুনতে পাই, আমাকে এক সাংবাদিক ফোন দিয়ে জানাইলো যে আপনাদের নামে 29 জনের নামে মামলা হয়েছে, আপনার নামও আছে, ওয়াসিফ ভাই 1 নম্বর আসামি। এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? আমরা বলছি যে আমরাও মামলা করার জন্য ইতিমধ্যে আমাদেরকে সাথে আবার আমরা তার পরিবারের লোক সহ, বেলাল ভাইয়ের পরিবারের লোক সহ টঙ্গী পশ্চিম থানার উদ্দেশ্যে রওনা করছে অ্যাডভোকেট সহ। পরে যাওয়ার পরে দেখি যে আমাদের মামলাকে তারা আর গ্রহণ করে নাই, এবং তারা যে মামলা করছে 3 জন হত্যা মামলা, 3 জনের ভিতরে তারা বিলাল হোসেন ভাই যে আমাদের সাথী, আর 2 জন ব্যাপারে পরিচয় এখনো তারা পরিকল্পিত, মানে সে কোন দলের সেটা আমরা তখনও ক্লিয়ার হয়নি, কোন পক্ষের। পরবর্তীতে আমরা যখন শুনতে পেলাম যে আমাদের মামলা গ্রহণ করতে আসে না, তাদের মামলা নিয়ে এসছে, এখন বলছে যে আপনাদের আর মামলার দরকার নেই, মামলা তো একটা হয়ে গেছে। তাহলে তাদের মামলা হয়েছে বাদীকে আলম সাহ, কিশোরগঞ্জের আলম সাহ, যে 3 জন নিহত হয়েছে তার রক্তের সম্পর্কের কেউ না বাদী। সে একজন লেখেও দেশে মামলার ভিতরে যে সে একজন সাথী, তাবলীগের সাথী, সেই হিসেবে সে 3 জনের প্রতিনিধি হয়ে মামলা করছে। 3 জন মারা গেছে, শহীদ হয়েছে, তাদের প্রতিনিধি হয়ে সে মামলা করছে। তখন আমরা প্রশাসন, এখানে আরেকটা কথা ক্লিয়ার করি, মানে আমাদের পক্ষ থেকে আমাদের মুরব্বীরা যখন গেছে মামলা করতে, তখন আমাদের মুরব্বীদেরকে বলা হয়েছে যে ভিকটিমের পরিবারের লোকজনদেরকে নিয়ে আসেন, আপনাদের মামলা নেওয়া হবে। আর ওই ভাই যে কিশোরগঞ্জের, উনি তো ভিকটিমের কেউ না, তো উনি মামলা করছেন আর সাথে সাথে সেই মামলাকে অ্যাকসেপ্ট করে নিছে। বিষয়টা তো এরকমই হয়েছে না? আচ্ছা আচ্ছা, জি জি বলেন। মামলা করতে যায় নাই, এখানে আমি একটু সংশোধন করি, আমাদের কিন্তু মুরব্বীরা মামলা করতে যায় নাই, মামলা করতে গেছে তার পরিবারের লোক নিয়ে। আমাদের কয়েকজন সাথী গেছে এবং অ্যাডভোকেট সহ গেছে আমরা মামলা করতে, কিন্তু তারা যে মামলা করছে ও মামলা তাদের পরিবারের কোনো লোক, 3 জনের কারো পরিবারের লোক ছিল না। তখন আমরা প্রশ্ন করলাম থানার ওসি সাহেবকে এবং ওখানে আরো যারা উদ্যতন কর্মী তাদেরকে বললাম যে গতকালকে আপনারা বললেন রক্তের সম্পর্ক লোক নিয়ে আসেন, তো আজকে যে তারা মামলা করলো কোনো রক্তের সম্পর্কের লোক না, ভিকটিমের। এন্ড আপনার আমাদের বিষয়, আমাদের যে সাথে শহীদ হয়েছে তাকেও তো এই মামলায় উল্লেখ করছেন আপনি। এবং অনেক কথাবার্তা বলার পরে তারা বলছে যে ভাই ব্যাপারে আমাদের সাথে কথা বললেন, আমাদের উদ্যতন কর্মকর্তার সাথে কথা বলেন। এটা উপরের মহলে থেকে যেভাবে আছে সেভাবে ডাইরেক্ট সেভাবে স্বীকার করছে যে আপনারা উপরের মহলে যোগাযোগ করেন। এভাবে অনেক কথা বললো, অ্যাডভোকেট সাহেব অনেক কথা বললো, তারা কোনো কথা শুনলো না। পরের দিন আবার মানে এই কথা শোনার পরে আমরা কোর্টে আমাদের অ্যাডভোকেট সাহেব সহ ভিকটিম তারা কোর্টে বাদী যে কোর্টে যে গাজীপুর কোর্টে মামলা রুজু করার জন্য আবেদন করি, তাই গাজীপুর কোর্টেও মামলা গ্রহণ করেনি। তার মানে এখানেও মামলার বিষয়েও আমাদের সাথে রাজনীতি করা হয়েছে এবং আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। হ্যাঁ, পরে গাজীপুর কোর্টে যখন মামলা গ্রহণ করেনি, তখন আমরা হাইকোর্টে, আমরা গত সপ্তাহে হাইকোর্টে মামলা এটা রুজু করা হয় এবং হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যে এই মামলাটা ইতে আপনার ওই এন্ট্রি করা হোক, এজাহার হিসাবে আমাদের মামলাটা এন্ট্রি করা হোক। এবং তার ছেলে জুনায়েদ, সে যেহেতু সবাই লাগাইতে আছে, তার ছেলে তো সবসময় দৌড়াদৌড়ি করতে পারে না, সেইখানে ছেলে 300 টাকার স্টিমে লটারি করে দিয়েছে এবং পাওয়ার দিয়ে দিয়েছে যে মামলা করার জন্য আমি সমস্ত পাওয়ার দিয়ে দিলাম, আমার বাবার ব্যাপারে মামলা করতে যাকে জিম্মেদারি দিয়েছে সে মামলা করতে পারবে। সেই হিসেবে হাইকোর্টে মামলা ওটা গ্রান্টেড হয়েছে এবং হাইকোর্ট থেকে একবারে লিখিত মানে অর্ডার আসছে যে এই মামলাকে গ্রহণ করা হোক। এইটা হলো যে আমাদের মামলার অবস্থা। এখানে আমি থামি, তারপর আমি এখন আমাদের জামিনের বিষয়টা আসি।
আপনার যা যদি এইটা আলোচনা শুরু হলো এটা আমরা ক্লিয়ার করি। তো যখন গত সপ্তাহে এই রায়টা আসলো হাইকোর্ট থেকে, আসার পরে আমাদের ওই যে বাদী বিলাল সাহেবের মামলার যে বাদী, ওনার নামও আপনার বিলাল। তো যখন বিলাল সাহেব মামলা করতে আপনার গাজীপুর কোর্টে গেছে, কোর্টও আবার মামলা আপনার গ্রহণ করছে।